প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আমি 86 পৃষ্ঠায় নিজে করি, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এই অংশটি করব। তাহলে এই যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করব। আমরা এর আগে ভিডিওতে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার বেশ কয়েকটা প্রসেস আমি দেখিয়েছি। তার মধ্যে তোমাদেরকে বলেছিলাম যার যে পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতি অনুসরণ করে এই অঙ্কগুলো করবে। লঘিষ্ঠ আকারে পরিণত করার বিভিন্ন পদ্ধতি আমি আগের ভিডিওতে দিয়েছি। আগের ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে আগের ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা সেই লিংকে ক্লিক করে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার কি কি পদ্ধতি আছে তা তোমরা বুঝতে পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের এই অঙ্কগুলি আমরা খাতায় চলি, খাতায় গিয়ে সমস্ত অঙ্কগুলো করতে থাকবো একে একে। তোমরা বইটা সঙ্গে রাখলে বুঝতে পারবে খাতায় কিভাবে অঙ্কগুলো করে যাচ্ছি। বইটার সঙ্গে দাগ নাম্বার মিলিয়ে মিলিয়ে দেখে নেবে এবং তোমরাও আমার সঙ্গে অঙ্কটা করতে শুরু করো। আমরা এবার খাতায় চলে এসেছি। তাহলে আমরা 86 পৃষ্ঠায় নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটা করছি। এবার 1 নম্বরে আমাদের কি ছিল, একের দাগে লবে 72 আর হরে 99, 99 ভাগের 72 ভাগ। যে একটি ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা লব ও হরে একই সংখ্যা দ্বারা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাই সেই ভগ্নাংশটি ওই প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ দুটো ভগ্নাংশের মান একই হয়। ভগ্নাংশটির শুধু আকারগত পরিবর্তন হয়। লব এবং হরে যদি গুণ একই সংখ্যা গুণ করি তাহলে ভগ্নাংশটি আকার বেড়ে যায়, কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আবার ভগ্নাংশের লব ও হরে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভগ্নাংশটির আকার ছোট হয়ে যায়, ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এই ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন করব না, কিন্তু ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব, মানে ছোট করব। তাহলে ছোট যদি করতে চাই তাহলে আমরা ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দ্বারা ভাগ করব। এখন কথা হচ্ছে ওই একই সংখ্যাটা কি? একই সংখ্যা হচ্ছে লব ও হরের গসাগু। আমি সংখ্যা দুটি লিখলাম 72 এবং 99, এর গসাগু নির্ণয় করব। তাহলে গসাগু নির্ণয় করতে গেলে তোমরা দেখবে আমি শুধু 2 আর 3 এর বিভাজ্য হওয়ার নিয়মটা বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও পারবে। এখন আমি তোমাদের 2 আর 3 কোন কোন সংখ্যাকে বিভাজ্য করে সেইটার একটু নিয়ম বলে দিচ্ছি, শোনো। দেখো, একটা সংখ্যা সেই 72 মানে দুটো অঙ্কের সংখ্যা, 99 এটাও দুটো অঙ্কের সংখ্যা। আমি 472 থাকতে পারতো, 472 মানে কি 3টে অঙ্কের সংখ্যা। এখানে যদি 199 হতো তাহলে 3টে অঙ্কের সংখ্যা হতো। তো সে যত অঙ্কের সংখ্যা হোক না কেন, একেবারে শেষ অঙ্কটি আমরা দেখব শেষে কত আছে। এই সংখ্যাটির শেষ অঙ্ক হচ্ছে 2। আবার এই সংখ্যাটির এই 99 এর শেষ অঙ্কটি হচ্ছে 9। তাহলে শেষ অঙ্ক যদি জোড় থাকে তাহলে সেই সংখ্যাটি পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এই সংখ্যাটি শেষে আমি চোখ দিয়ে দেখলাম যে এটা শেষে 2 আছে, মানে জোড় সংখ্যা, তাহলে পুরো সংখ্যাটা মানে 72 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আবার দেখো এখানে শেষ অঙ্কটি হচ্ছে 9, 9 বিজোড়, তাহলে এই 99 পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না। যদি জোড় হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, যদি বিজোড় হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে না। এবার 3 দ্বারা বিভাজ্য কি নিয়ম? তাহলে আমরা দেখলাম 2 দ্বারা এটা বিভাজ্য হচ্ছে, এটা বিভাজ্য হচ্ছে না, তাহলে আমরা 2 দিয়ে নেব না, কারণ গসাগু করতে গেলে এমন সংখ্যা নিতে হবে যেটা দুটো সংখ্যাকেই বিভাজ্য করবে, তবেই গসাগু হবে। গসাগুর ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে এটাও বিভাজ্য হবে এটাও বিভাজ্য হবে, দুটো সংখ্যাই বিভাজ্য হবে। তাহলে 2 দিয়ে শুধু এটা বিভাজ্য হচ্ছে কিন্তু এটা বিভাজ্য হচ্ছে না। 3 দিয়ে ভাবি, 3 দিয়ে বিচার করলে আমরা দেখো 3 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে একটা সংখ্যা, সেই সংখ্যার যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমষ্টি বার করো। সেই সমষ্টি মানে কি? যোগফল। তাহলে একটি সংখ্যার যতগুলো অঙ্ক আছে সেগুলোর যোগফল মনে মনে যোগ করে নেবে। যোগ করে নিলে ওই যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে। দেখো আমি এখানে ধরলাম এটা কত আছে, 72। 72 যখন যদি হয় তাহলে সমস্ত অঙ্ক নেব। তাহলে এখানে 7 আছে একটা অঙ্ক, 2 আছে একটা অঙ্ক, যোগ করলে কি হয় 9। 7 আর 2 9, তাহলে 9 3 দিয়ে বিভাজ্য। 9 আমি যোগ করি, যোগফলটা যদি
3 দিয়ে বিভাজ্য হয়ে যায়, তাহলে ওই 72, এই যে 72 7 আর 2 দিয়ে যে সংখ্যাটা গঠিত হয়েছে, এটাও 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। আবার দেখো এটা 99, এখানে কটা অঙ্ক আছে? দুটো অঙ্ক, যোগ করে ফেলো। 9 আর 9 যোগ করলে কত হচ্ছে? 18। তাহলে 18 3 দিয়ে বিভাজ্য। এই যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা এটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। 18 3 দিয়ে বিভাজ্য, 3 6 18, তাহলে দেখবে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম দুটো সংখ্যাই 3 দিয়ে বিভাজ্য, তাই আমরা 3 দিয়ে নিচ্ছি। 3 2 এ 6 আর এক বেশি আছে, সেই 1 আর 2 কত হলো? 12। 3 4 এ 12 হয়ে গেল। এবার এটা করি, 3 3 এ 9, 3 3 এ 9, এটাও বিভাজ্য হয়ে গেল। এবার দেখো এখানে 4 আছে, আগে 2 এ ভাবি 2 এ বিভাজ্য হয় কিনা। 2 এ বিভাজ্য করতে গেলে শেষ অঙ্কটাকে জোড় হতে হবে, এখানে দেখো শেষ অঙ্ক 4 আছে, তাহলে জোড় আছে, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু দেখো এই 33 এর ক্ষেত্রে শেষ অঙ্কটি বিজোড় আছে, শেষ অঙ্ক বিজোড় আছে, মানে এটা 2 দিয়ে হবে না, তাহলে আমরা 2 কথা ভাববো না, 3 দিয়ে ভাবি। দেখো এই দুটোকে যোগ করো, যোগ করলে মনে মনে কত হবে? 2 আর 4, অঙ্কগুলির যোগফল, এই নিয়মটা বলেছি, অঙ্কগুলির যোগফল 2 আর 4 যোগ করলে কত হবে? 6। 6 3 দিয়ে বিভাজ্য, 3 2 এ 6, তাহলে 24ও 3 দিয়ে বিভাজ্য হবে। 3 আর 3 যোগ করো, যোগ করলে কত হয়? 6। 6 3 দ্বারা বিভাজ্য, 3 2 এ 6, তাহলে আবার একটা নিলাম, 3 8 এ 24, 3 1 এ 3, 3 1 এ 3, দেখো 11 মৌলিক সংখ্যা চলে এলো। মৌলিক সংখ্যা চলে এসছে মানে এটা আর বিভাজ্য একমাত্র 11 দিয়ে বিভাজ্য করা যাবে বা 1 দিয়ে বিভাজ্য করা যাবে। মৌলিক সংখ্যার নিয়মটাই তো তাই, একমাত্র ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় বা 1 দ্বারা বিভাজ্য। তাহলে মৌলিক সংখ্যা চলে এসছে। এটা যৌগিক সংখ্যা, এটা হয়তো 2 আবার দেওয়া যেত, কিন্তু এ তো আর দেওয়া যাবে না, 11কে তো আর বিভাজ্য করা যাবে না। তাহলে আমাদের গসাগুটা হবে 3 গুণিতক 3। আমাদের এখানে গসাগু কত দাঁড়ালো? 3 গুণিতক 3, মানে কত হচ্ছে এটা? 9। তাহলে আমরা এইটাকে ভাগ করব, এটাকে 9 দিয়ে ভাগ করব, আবার 99কেও 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 8 এ 72 আর 9 দিয়ে 99কে ভাগ করলে 11। এই দেখো 3 3 এ 9, এই 9 একবার 3 এ বিভাজ্য করেছি, আবার একবার 3 এ বিভাজ্য করেছি, তাহলে কত হবে? 11। দেখো নিচে 11 এসছে। তোমরা 99কে 9 দিয়ে ভাগ করে দেখে নাও, রাফে কোনো রাফ ওয়ার্কশিট নিয়ে তাতে দেখে নাও, 99কে 9 দিয়ে ভাগ করলে 11 হবে। তাহলে এটাই হলো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। এবার আমরা 2 একটা করছি। 2 একটা আছে 78 78 আর নিচে আছে 102। এটা আমরা এইভাবে করতে পারি, কিন্তু আমি বলছি আমি আর একটা প্রসেসে করব। এটা একটা প্রসেস, এই প্রসেসটা নিয়েও করতে পারি। আমি এটা না নিয়ে আমি আর একটা প্রসেস দিচ্ছি, কাটাকুটি প্রসেস, মানে ভাগ করে করে যাব। যেই সংখ্যা এখানে ভাগ করব সেই সংখ্যা দিয়ে নিচেও ভাগ করব। প্রথমে 2 এ ভাবি, 2 এ যদি ভাবি তাহলে দেখো 2 এ এখানে এটা জোড়, শেষ অঙ্ক জোড় আছে, এটা 2 এ চলে যাবে। এখানেও শেষ অঙ্কটা জোড় আছে, 2 এ চলে যাবে। তাহলে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করছি। 2 3 এ 6 আর বেশি কত আছে? এখানে 7 ছিল, মানে 6 অবধি নিয়ে নিয়েছি, 2 3 এ 6, তাহলে এখানে আর এক বেশি আছে, 1 আর এখানে 8, 1 2 8 18। এবার 2 এ কত হচ্ছে? 2 9 18। এটা করি, 1 1 তো 2 এর থেকে ছোট, সেই জন্য দুটো নিলাম, 10 নিলাম। তাহলে 2 5 এ 10, 2 1 এ 2। এবার দেখো শেষ অঙ্ক বিজোড়, 2 এ যাবে না, শেষ অঙ্ক বিজোড় 2 এ যাবে না, 3 এ যাবে নাকি দেখি। 3 আর 9 যোগ করি, 9 10 11 12, 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 5 আর 1 যোগ করলে 6, 6 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দুটোই দেখলাম 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 1 এ 3, 3 3 এ 9, 3 এটাও 3 দিয়ে করি, 3 1 এ 3, 3 2 এ 6, না এখানে 5 আছে, তাহলে 3 1 এ 3, তাহলে এখানে আরো বেশি কত আছে? 2 বেশি আছে, 5 ছিল, সেজন্য 3 1 এ 3 পর্যন্ত নিয়েছি। এখানে 2 আর এখানে 1, 21, 3 7 এ 21। দেখো 13 আর 17 এসছে, 13 মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, মানে একেও
কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না, একেও কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না। তাহলে লঘিষ্ঠ রূপটি কি হলো? 13 অর্থাৎ 17 ভাগের 13 ভাগ। এই দুটো পদ্ধতির মধ্যে তোমরা যে কোনো একটা পছন্দ মতো করে সেগুলোতে বাকি অঙ্কগুলো করে যাবে। 3 84 108। আমি 84 108, আমি এটা গসাগু দিয়ে ভাগ করি। 84 108 জোড় সংখ্যা মানে সে সংখ্যাটি জোড় 2 যাবে। 2 4 8, 2 2 4, 2 5 10, 2 4 8। এটাও জোড় শেষে, এটাও শেষের অঙ্কটি জোড়, তাহলে 2 যাবে। 2 2 4, 2 1 2, 2 2 4 আর 1 চলে গেল, 2 7 14, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 9 27। মৌলিক সংখ্যা চলে এসছে। আর আমরা গসাগু নিতে পারবো না, মানে দুটো সংখ্যা বিভাজ্য করতে পারবো না। এটা 3 হয়ে যেত, কিন্তু 7 তো মৌলিক সংখ্যা চলে এসছে, এ আর বিভাজ্য হবে না। তাই এখানে গসাগু কত দাঁড়ালো? এখানে গসাগু গসাগু মানে এই সাইডের গুলো। এখানে গসাগু দাঁড়ালো 2 গুণ 2 গুণ 3 সমান কত হচ্ছে? 2 2 4, 4 3 12। তাহলে আমি এটাকেও 12 দিয়ে ভাগ করব, 108 কেও 12 দিয়ে ভাগ করব। তোমরা ভাগ করে দেখে নেবে। 12 7 84, মানে ভাগ করলে 7, 12 9 108। মানে এই দুটোই সাধারণত হয়। 4 120 144 কাটাকুটি করে দিই। কাটাকুটিটা খুব সংক্ষিপ্ত ছোট করে হয়, আর এই পদ্ধতিতে একটু সময় লাগে। এবার কাটাকুটিটা করতে গেলে মাথা ঠান্ডা করে কাটতে হবে, যাতে কাটাকুটি করতে গিয়ে ভুল না করে ফেলো। তাহলে জোড় আছে 2 কাটছি। 2 6 12, 2 0 0, 2 কাটলাম, 2 7 14, 2 2 2 4। এবার আবার এটা দেখো শূন্য আছে, শূন্য, হ্যাঁ শূন্য থাকলে, জোড় থাকলে অথবা শূন্য থাকলেও 2 বিভাজ্য হয়, এটাও মাথায় রাখবে। জোড় সংখ্যা থাকলে অথবা শূন্য থাকলেও 2 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না। 3 তো আর এইভাবে দেখা হয় না। 3 হচ্ছে এই দুটো অঙ্কের যোগফল। 6 আর 0 এর যোগফল কত? 6। তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হতো। 7 আর 2 এর যোগফল কত? 9। তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হতো। যাই হোক, আমাদের ছোট ছোট করে যাই, আমরা 2 দ্বারা বিভাজ্য করবো বলেছি, 2 দ্বারাই করি। 2 3 6, 2 0 0। 3 দ্বারা বিভাজ্য করলেও করতে পারতে তোমরা। এটা 2 3 6, 1 চলে এলো এইদিকে, তাহলে 2 6 12। এবার দেখো, এটা 2 দ্বারা হবে, এটাও 2 দ্বারা হবে। 2 1 2, এটা হলো 2 8 16। এটা দেখি 2 1 2, এখানে 1 চলে এলো, 10 2 5 10। হ্যাঁ, এইবার দেখো 15 আর 18, এটা বিজোড়, এটা জোড়। তাহলে 2 এর দ্বারা এটাই হবে, কিন্তু 2 দ্বারা এটা বিভাজ্য হবে না। তাহলে 3 দ্বারা দেখি, বুঝতেই পারছো, 5 আর 1 6 যোগ করলে 6, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 5 15, 3 6 18, কত হলো? 5 6। দেখো, এমন লঘিষ্ঠ আকার তখনই বুঝবে যে এটাই যে লঘিষ্ঠ আকার, আগে কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, এটা প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে। তাহলে তোমরা একটা কথা মনে রাখো, যখন দেখবে এমন দুটো লব ও হর, এমন দুটো সংখ্যা পাবে যে দুটো সংখ্যা পরস্পর মৌলিক, অর্থাৎ পরস্পর মৌলিক মানে 5 ও 6 এর সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু হবে না। অর্থাৎ 1 দিয়েই কেবলমাত্র 5কে, মানে 5 ও 6 এর গসাগু কেবলমাত্র 1 হবে। 1 শুধু 1 এমন একটা সংখ্যা যেটা একক বিভাজ্য করবে, একক বিভাজ্য করবে। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাবে না যেটা দুটো সংখ্যাকে বিভাজ্য করতে পারে। তাহলে যখন দেখবে এমন দুটো সংখ্যা সর্বশেষে এসে দাঁড়ালো যে দুটো সংখ্যার গসাগু কেবলমাত্র 1 হবে, 1 ছাড়া অন্য কিছু হতে পারে না, তখনই ওই দুটো সংখ্যাকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। এই সম্পর্কে আমরা আগের ভিডিওতে আছে, আগের ভিডিও যদি কেউ দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে। এবার আমি 5 এর দাগে করছি, আমি কাটাকুটি করে দিই। কাটাকুটিটা খুব কম সময় লাগছে, তাই কাটাকুটি প্রসেসটাই নিচ্ছি। 2 4 8, 2 2 4, 2 5 10, 2 1 2, জোড় আছে, এটা বিজোড় আছে। তাহলে এটা 2 হবে, কিন্তু এটা 2 হচ্ছে না, নিচেটা হরটা। তাহলে এটাকে দেখি 4 আর 2 যোগ করলে কত হবে? 6, তাহলে এটা 3 হবে। 5 আর 1 যোগ করলে কত হবে? 6, তাহলে এটাও 3 হবে। 3 1 3, 1 চলে এলো 12, 3 4 12, 3 1 3, 5 ছিল, 2 হাতে আছে, বেশি আছে। 2 আর 1 কত হচ্ছে? 2 10 1 21, 3 7 21, 14 আর 17। দেখো 14 আর 17 এমন দুটি সংখ্যা যাদের গসাগু কেবলমাত্র 1।
তাই 14 17কে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু 14 একটা যৌগিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা। 14টা যৌগিক সংখ্যা, 2 সাথে 14 হয়। তাহলে তাই 14 যৌগিক, 17 মৌলিক। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি এই দুটি সংখ্যা পরস্পর মৌলিক। অর্থাৎ পরস্পর মৌলিকের ধারণাটা হচ্ছে 14 এবং 17 এদের গসাগু 1 ছাড়া অন্য কিছু হবে না। তাহলে এরা আর এমন কোনো সংখ্যা নেই যেটা এই দুটো সংখ্যাকে বিভাজ্য করতে পারে। 6 দাগে করি, এইটাই তাহলে লঘিষ্ঠ আকার হলো 138 162 138 162। কাটাকুটি করে নি, 2 এ কাটি, 2 6 12 212 13 ছিল, 1 বেশি আছে, 1 আর 8 18, 2 9 18, 2 8 16, 2 1 2। এটা বিজোড়, এটা বিজোড়। দেখি 3 এ যায় নাকি। 6 আর 9 যোগ করলে 9 6 15, যোগ করলে 15 3 দ্বারা যাবে, অতএব এটা 3 দ্বারা যাবে। 8 আর 1 যোগ করলে 9 9 3 দ্বারা বিভাজ্য, অতএব এটাও 3 দ্বারা বিভাজ্য। 3 2 এ 6, 3 3 এ 9, 3 2 এ 6, 2 বেশি আছে এখানে চলে গেল, 2 10 21, 3 7 21, 23 আর 27। দেখো এটা মৌলিক আর এটা যৌগিক, কিন্তু 23 আর 27 হচ্ছে পরস্পর মৌলিক। এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। কাটাকুটি আমার করতে সুবিধা হচ্ছে, তাই আমি তাড়াতাড়ি শেষ করতে পারছি। আচ্ছা, এটাও জোড়, এটাও জোড়, 2 দিয়ে দিই। তাহলে 2 1 এ 2, 2 2 এ 4, 2 4 এ 8, 2 1 এ 2, 2 3 এ 6, 2 2 এ 4। জোড় আছে, জোড় আছে, 2 এ যাবে, দুটো নেই। 2 6 12, 2 2 এ 4। এখানেও দুটো নিতে হবে, কারণ 2 থেকে এটা ছোট হয়ে যাচ্ছে। একটা নিলে তো 1 পাবো, 1 তো 2 থেকে ছোট, তাই হবে না, সেই জন্য দুটো নিতে হবে। তাহলে 2 6 12, এখানে 13 ছিল, 1 বেশি ছিল, 1 এখানে চলে এলো, 1 2 3 12, 2 6 12। এটাও জোড়, এটাও জোড়, 2 এ যাবে, 2 3 এ 6, 2 1 এ 2, 2 3 এ 6, আবার 2 3 এ 6। তাহলে দেখো 31টা মৌলিক সংখ্যা। 31 আর 33 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। শুধু এটা মৌলিক নয়, 31টা কিন্তু মৌলিক সংখ্যা। আমি একটা মৌলিক পেয়ে গেলেই আটকে দিচ্ছি। আবার দেখ, লব বা হরে একটা মৌলিক যখনই চলে আসছে দেখবে, আর মৌলিক সংখ্যা চলে এলে আর কাটাকুটি করা যাবে না। আবার অন্য দিক থেকে বিচার করলে 31 আর 33 এর দুজনের সাপেক্ষে বিচার করলে এরা দুজন হচ্ছে পরস্পর মৌলিক। বলি অনেকক্ষণ তো আমরা এই প্রসেস নিয়ে আসছি কাটাকুটি, এটা একটু শেষ অঙ্ক যেহেতু, এটাকে আমি একটু গসাগু করে করি। 285, হ্যাঁ 215 285। এবার দেখি যোগ করি, 2 1, প্রথমত বিজোড় আছে, বিজোড় আছে মানে 2 যাবে না, দুটো সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য হবে না, বিজোড় সংখ্যা, শেষ অঙ্কটি বিজোড় আছে। তাহলে 3 দিয়ে করলে কি, যোগ করি, 2 আর 1 যোগ করলে 3, 3 5 3 8, তাহলে যোগ করলে 4, 3 এও যাবে না। একটা যখন যাবে না আর একটা ভেবে আমার লাভ নেই, কারণ আমাকে তো দুটো নিয়েই করতে হবে। তাহলে এটাও, এটা 3 এও যাচ্ছে না, 2 এও যাচ্ছে না। তাহলে আমরা 2 3 দুটোকেই বাদ দিয়ে দিলাম। 5 একদম 5 বিভাজ্য করবে। 5 বিভাজ্য করার নিয়ম হচ্ছে একেবারে শেষ অঙ্কটি দেখবে, যে কোনো সংখ্যার একেবারে শেষ অঙ্কটি দেখবে, শেষ অঙ্কটি যদি 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। শেষ অঙ্কটি যদি 0 থাকে তাহলেও সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি হলো, কোন সংখ্যার একেবারে শেষ অঙ্ক 5 থাকলে অথবা 0 থাকলে, শেষ অঙ্কটা যদি 0 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। 5 4 এ 20, 21 আছে, 1 বেশি আছে, তাহলে এখানে 1 নিয়ে নিলে 15, 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 28 নিয়েছে, 28 নিয়ে ভাবছি, 5 5 এ 25, 5 5 এ 25, 26 27 28, 3 বেশি আছে, 3 এখানে চলে গেল, 35, 5 7 এ 35। এবার দেখি 2 এ তো হবে না, বিজোড় আছে, বিজোড় আছে। 3 এ তো হবে না, দেখি 3 এ হবে কিনা। 4 আর 3 যোগ করলে 7, 7 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 3 এও হবে না। 5 আর 7 যোগ করলে 12, 5 7 12, এটা 3 দ্বারা বিভাজ্য হয়েছিল, কিন্তু এটা হবে না, তাই 3 এ ভাবা যাবে না। আর 5 এ তো হবেই না। তাহলে আমরা দেখো 43 হচ্ছে মৌলিক সংখ্যা, একটা মৌলিক সংখ্যায় পৌঁছে গেছি। 43 কোনো নামটাই নেই, মানে 43 কে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য করা যায় না। একমাত্র 1 দ্বারা বিভাজ্য করা যাবে, একমাত্র 43 দ্বারাই বিভাজ্য করা যাবে। তাহলে এটা কি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যা একমাত্র ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে বা 1 দ্বারা বিভাজ্য হতে পারে, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 43 মৌলিক সংখ্যায় চলে এসেছি, তাহলে আর আমরা যেতে পারবো না। মানে আমাদের গসাগুটা তাহলে দাঁড়িয়ে গেল কি, গসাগু হলো শুধু 5। তাহলে আমরা 215 কে ভাগ করব 5 দিয়ে,
লবকে, হরকেও ভাগ করব 5 দিয়ে। ভাগ করে দেখবে এইটাই হবে, ওপরে দাঁড়াবে 43, আর এইটাকে তো 5 দিয়ে ভাগ করা হয়েছে, 5 দিয়ে এটাকে ভাগ করার ফলেই তো ভাগফল 43 হয়েছে, আবার 5 দিয়ে এটাকে ভাগ করেছি বলেই তো ভাগফল 57 হয়েছে। এটা 57, এটাই হলো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। এরপরে বইয়ে এই অঙ্কটা দেখো, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 7, হরে 3 আছে, 4 আছে, 5 আছে, 7 আছে। এই ভগ্নাংশগুলিকে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো, মানে 12 লব বিশিষ্ট, মানে লবে যেন সবার 12 হয়। লবে কি আছে, এর লব 1, এর লব 1, লব 1, লব 1, তাহলে আমাকে লবে 12 করতে হবে। 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। বুঝে নিয়েছো এটা প্রশ্নটা? এবার আমরা খাতায় যাচ্ছি, চলো খাতায় আমরা চলে এসেছি। দেখো আমাদের অঙ্কটা তুলেছি, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 7, বা এটাকে কিভাবে পড়তে পারি, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ। 1টা 2টো 3টে 4টে ভগ্নাংশ আছে। 4টে ভগ্নাংশের লব ওপরটাকে বলে, হর নিচেরটাকে বলে। লব গুলো সব এক আছে, হর বিভিন্ন রকমের আছে। তো আমরা লবকে 12 করব, আমাদের লব কত করব, লব সমান 12। তাহলে লব 12 করতে গেলে আমাদের এগুলো খুবই ইজি ব্যাপার। তোমরা দেখো আমরা 1-এর সঙ্গে কত গুণ করব, আমরা তো জানি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা ভগ্নাংশের শুধু আকারের পরিবর্তন হয়। ভগ্নাংশের লব ও হরকে, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, শুধু আকারগত পরিবর্তন হয়। তাহলে আমরা ছবি এঁকে আমরা বোঝাই। ছবিতে এইটা ধরো 4 ভাগ, তো 4 ভাগের 1 ভাগ, এইটা তো পাল্টাতে পারবো না। আমি একটা আয়তকার অংশের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে আমার এই মানটা পরিবর্তন হবে না, মানটা একই রাখবো, শুধু ভগ্নাংশের আকারগত পরিবর্তন করবো। ভগ্নাংশের আকারগত পরিবর্তন করতে গেলে লবে আমাকে 12 করতে হবে। তাহলে লবে 12 করতে গেলে আমি 1-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 1-এর সঙ্গে 12 গুণ করলে 12 হবে, 1 12ই 12। তাহলে আমরা এই 1-এর 3 এইটাকে কি করতে পারি, 1-এর সঙ্গে আমরা 12 গুণ করলাম। তাহলে লবে যদি লবের সঙ্গে 12 গুণ করলে আমাকে হরেও 12 গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়িয়ে গেল কত, 1 12ই 12, আর 12 3 36। এবার 1-এর 4টে নি, 1-এর 4 এটা নি, এটা নিলে কি হবে, 1-এর 4, এখানেও আমরা 12 করবো, তাহলে এখানেও উপরে 12 গুণ করবো, তাহলে উপরে যাই গুণ করবো নিচেও তাই গুণ করবো। তাহলে এটা নতুন আকারটা কি দাঁড়াবে, আকার পাল্টাচ্ছে কিন্তু মান পাল্টাচ্ছে না। 12 1 12, 12 4 48। এবার আছে কত, 1-এর 5, এও একই ব্যাপার, এইটা উপরে 12 করলে 12 গুণ করতে হবে, তাহলে উপরে যদি 12 গুণ করেছি তাহলে নিচেও আমাকে 12 গুণ করতে হবে। কত হবে, উপরে 12 1 12, দেখো লবে সব 12 হয়ে যাচ্ছে, লবে 12 হয়ে যাচ্ছে, লবে 12 হয়ে যাচ্ছে, আর হরও ঠিক একই অনুপাতে পাল্টে যাচ্ছে, ঠিক একই তালে পাল্টে যাচ্ছে। 12 5 এখানে কত হচ্ছে 60, আর একটা কত আছে 1-এর 7, তাহলে 1-এর সঙ্গে আমি 12 গুণ করব, তো 7-এর সঙ্গেও 12 গুণ করব, তাহলে এটাও হয়ে যাবে 12 1 12, 12 7 84। তাহলে দেখো আমার এই নতুন ভগ্নাংশ, এই ভগ্নাংশ থেকে আমরা নতুন যে ভগ্নাংশগুলো পেলাম সেগুলো কি, 12 36, 12 48, 12 60, 12 84। দেখো তোমরা এই আমি এগুলো কোনো, এটা 1-এর 4 ধরেছিলাম না, এটা কত, এটা 1-এর 4, যদি সেই সমান মাপের একই আয়তকার নিয়ে একটা অংশ নিলাম, সমান মাপের একই, ধরো এটা আর উপরের আয়তকার অংশটা একই, তাহলে এটা কত করব, এটাকে এই দ্বিতীয় নম্বর, তাহলে এই দ্বিতীয় নম্বরটা এটাও যদি আমরা ছবি এঁকে বুঝি, তখনও দেখবে এরও এই অংশটাকে 48 ভাগ করতে হবে, মানে উপরে 24 ভাগ করতে হবে, এখানে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, উপরে 24 ভাগ করতে হবে, নিচেও তোমাকে 24 ভাগ করতে হবে, তবে তো গিয়ে হবে 48 ভাগ। এই যেটা 48 ভাগের 12 ভাগ নেব, তাহলে উপরে 24, 24 মানে কি
এর মধ্যে আছে 12, এর মধ্যে 12 12 12। এই দেখো, এই যে এই অংশটা আমি এই পেনটা দেখে পড়াচ্ছি, দেখো লাল পেনটা দিয়ে দেখাচ্ছি। এইটা যদি করি, এইটা এখানে 12 ভাগ আছে, এখানে 12 ভাগ আছে, তবে হয়েছে কত 24 ভাগ। আবার এখানে 12 ভাগ হয়েছে, এখানে 12 ভাগ আছে, তবে হয়েছে 24 ভাগ। তাহলে উপরে 24 আর নিচে 24, 48, মোট টোটাল কত ভাগ হলো? 12 ভাগ 12 ভাগ 12 ভাগ 12 ভাগ, মানে 12 4 48 ভাগ। তাহলে 48 ভাগের নিয়েছি 12 ভাগ। তাহলে এই উপরে, তাহলে এইটা এই অংশটার কত হবে? শুধু এই অংশটা, এই যে যেটা ডিপ লাল করে দিলাম, এই অংশটাই হবে 48 ভাগের 12 ভাগ। দেখো 4 ভাগের 1 ভাগ, যতটুকু অংশ হয়েছে 48 ভাগের 12 ভাগও ততটুকু অংশ হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ভগ্নাংশের লব ও হরে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি, ভগ্নাংশটির আকারটা বাড়লো কিন্তু তার মানের কোনো পরিবর্তন হলো না। আজকে এই পর্যন্ত থাক, আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।